আপনাকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশ ক্রিকেট টিম নাকি বাংলাদেশ ফুটবল টিম, আপনার উত্তরটা কি হবে? এই প্রশ্নটা যদি আমি আপনাকে মাস দেড়েক আগে করতাম, আপনার উত্তর বিনা দ্বিধায় হইতো বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু এই প্রশ্নটা যদি আমি আপনাকে এখন করি যে এখন আপনার মতে আপনার প্রিয় টিম কোনটা, বাংলাদেশ ক্রিকেট টিম অথবা বাংলাদেশ ফুটবল টিম, আপনার উত্তরটা এখনো ক্লিয়ার এবং বিনা দ্বিধায় আপনি এখনো উত্তর দেবেন বাংলাদেশ ফুটবল টিম। কিন্তু কেন? কেনই বা এত বছরের সাধনা, এত বছরের স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট টিম রাইখা আপনি এখন কেনই বা বাংলাদেশ ফুটবল টিমের কথা বলবেন? কারণ বাংলাদেশ ফুটবল টিম আপনারা সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে এই কারণে? না, আমার মনে হয় আপনার উত্তরটা এই কারণে ফুটবল টিম না যে ফুটবল টিম আমাদেরকে 2003 সালে সাব জিতাইছে আর বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের এই পর্যন্ত কিছুই দিতে পারে না এই কারণে। না, আপনার উত্তরটা এই জন্যও না। তো ঠিক কি জন্য আপনি এই এত বছরের সাধনা, এত বছরের স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট টিম রাইখা এখন আপনি বাংলাদেশ ফুটবল টিম সাপোর্ট করবেন? এই উত্তরটাই আজকের এই ভিডিওতে খুঁজে বের করা যাক। কতটা অবনতি হলে আরব আমিরাতের মতো অচেনা দলের সাথে সিরিজ হারে বাংলাদেশ? কি জবাব আছে এমন ক্রিকেটের? বাংলাদেশ ক্রিকেট আমাদের মোটামুটি সেই ছোট্ট বয়স থেকে একটা আবেগ বলতে পারেন। আমরা প্রত্যেকটা বার বাংলাদেশ ক্রিকেট টিম হারবে জানার পরেও টিভির সামনে বসে থাকতাম শুধুমাত্র একটা আশা নিয়ে, একটুকু আশা নিয়ে, যদি জিতে যাই অথবা যদিও আমরা হারি যেন মান সম্মানটা রাইখে আমরা হারতে পারি, যেন লজ্জাজনক কোনো হার না হয়। ঠিক কি জন্য? কারণ আমাদের কাছে ব্যাটার কোনো অপশন ছিল না। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমাদের স্বপ্ন বহুকালের, কয়েক দশকের স্বপ্ন আমাদের এই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের কিছু জিতে দেখাবে। বাংলাদেশ ক্রিকেট টিম কোচ করে গেছে ফিল সিমন্স, টেবর চাপেল, রিচার্ড পাইবস সহ আরো নামে দামি অনেক কোচ। বাংলাদেশ ক্রিকেট টিমে খেলে গেছে পঞ্চ পাণ্ডব খ্যাত আমাদের 5জন তারকা। এরপরেও আমরা 2015-র সেমি ছাড়া আর কত দূর আগাইতে পারছি? এত কিছুর পরে আমরা আসলে এই ক্রিকেট টিমটা থেকে কি পাইছি? কিছুই না, অ্যাবসলুটলি নাথিং। আমরা ইউনাইটেড আরব আমিরাত থেকে শুরু করে অস্ট্রেলিয়া সবার সাথে সকল পর্যায়ে হাইরে রাখছি। প্রত্যেকটা দলের সাথে আমরা হারতেছি, আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ হারতেছি। এত কিছুর পরে আপনি এই দলটারে কেন সাপোর্ট করতেছেন? কেনই বা সাপোর্ট করবেন? আমি ওই দিন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে পোলাপান মমতাজরে ডিম ছুটতেছে। ভাই, আপনি মমতাজরে ডিম কেন ছুটতেছেন? আপনি মমতাজার থাইকা ফাইটটা যায় গান পাইছেন, বাংলাদেশ টিম থেকে আপনি কি পাইছেন? কচু। বাংলাদেশ টিম থেকে আপনি পাইছেন আয়নার সামনে দাঁড়াও, আমি এই প্র্যাকটিস করি, ওই প্র্যাকটিস করি, এতটুকু আমি ডেডিকেটেড করতেছি। ভাই, দিন শেষে সফলতা লাগবে, দিন শেষে আপনার মাঝে জয়ের ক্ষুধা লাগবে, আপনার মাঝে লাগবে যে আমার ট্রফি জিততে হবে, আমার কিছু করতে হবে। আপনার ভিতরে যখন চাহিদা না থাকবে দেন আপনি এখানে কিছুই আশা করতে পারতেছেন না। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে তারকার অভাব না, আমাদের বাংলাদেশ টিমে ভরপুর তারকা আছে, কিন্তু সমস্যা হলো তাদের ফর্ম ধরে রাখা নিয়ে। দলে আসার পরে কিছুদিন তারা পারফর্ম করার পরে আস্তে আস্তে এই জায়গা থেকে সরে যায়, হারায়া যায়, নিজেরা বিলাইয়া দেয় অন্য কোনো জায়গায়। যেমনটা আমরা ফুটবলে দেখছি, ব্রাজিল থেকে বহু নক্ষত্র বের হওয়ার পরেও প্রত্যেকটা নক্ষত্র ঠিক মতো জ্বলে উঠতে পারে নাই। কি জন্য? ওরা আস্তে 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 হারায় গেছে, পর্দার ওপারে অন্ধকারে তলায় গেছে। বাংলাদেশেও ঠিক একই অবস্থা। একটা প্লেয়ার মিচেল স্টার্ক দেখেন অস্ট্রেলিয়ার, এই বয়সে এসে যেরকম পারফর্ম করতেছে, আপনি বাংলাদেশে কারো দেখান তো যে একটা প্লেয়ার আমাদের এরকম সার্ভিস দিয়ে আসতেছে। বা এই যে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম নিয়ে যদি কথা বলি, ওদের ভিতরে যে প্যাশনটা আছে, যে ডেডিকেশনটা আছে, এর ছিটে ফুটাও কি আমাদের মাঝে আছে? ডেডিকেশন নিয়ে কথা বলতে গেলে আপনার একটা টিম তখনই ভালো কিছু অর্জন করতে পারবে যখন ওদের ভিতরে ডেডিকেশন থাকবে। আপনি 2022 সালে আর্জেন্টিনা দেখেন, 2021 সালে আর্জেন্টিনা 28 বছর পরে আন্তর্জাতিক শিরোপা জিতে কোপা আমেরিকা। তার কিছুদিন পরেই আর্জেন্টিনা জিতে ফিনালিজিমা। এর কিছুদিন পরে আর্জেন্টিনা জিতে স্বপ্নের আরাধ্য সেই 36 বছরের অপেক্ষা করা বিশ্বকাপ। এর কিছুদিন পরে আর্জেন্টিনা আবার কোপা আমেরিকা জিতে। এই যে টানা 4টা ট্রফি আর্জেন্টিনা জিতলো, এর পিছনে কারণটা কি? এই সিজনে আপনি বার্সেলোনাটা দেখেন, বার্সেলোনা এই যে ইউসিএল এর সেমি থেকে ঘুরে আসলো, 3টা ডোমেস্টিক শিরোপা জিতলো, 3টা ঘরোয়া শিরোপা জিতলো, একটা ট্রেবল জিতলো ঘরোয়া। এত কিছুর পিছনে, এই বারবার কামব্যাকের পিছনে কি আছে? আপনি যখন এই সবগুলা প্রশ্নের একটা সহজ উত্তর বের করতে যাবেন, তখন ওই জায়গায় লোকায় আছে ডেডিকেশন। 2022 সালের আর্জেন্টিনার ভিতরে ছিল ওদের জিততে হবে, যে কোনো মূল্যে ওদের জিততে হবে, ওই একটা ডেডিকেশন ওদের মধ্যে ছিল। এইবার বার্সেলোনার মাঝে এই ছোট ছোট বাচ্চা নিয়ে বার্সেলোনা এতটুকু এই যে সাফল্য অর্জন করছে, এর পিছনে ছিল ডেডিকেশন, ওদের জিততে হবে, ওদের মানসিকতা ছিল জিততে হবে।
আপনি যখন আপনার মানসিকতা বিস্ট লেভেলে নিয়ে যাবেন, যখন আপনি আপনার ডেডিকেশন বিস্ট লেভেলে নিয়ে যাবেন, দেন আপনার সফলতা অর্জন করার পিছনে আর কোনো কারণ থাকতে পারে না, আপনার কোনো বাধা থাকতে পারে না, তখন আপনি সফলতার দিকে আস্তে আস্তে আগায় যাবেন। এখন এইখানে প্রশ্ন আসে, তাহলে আপনি বাংলাদেশ ফুটবল টিম কেন সাপোর্ট করবেন, বা আমরা তখন কেন বাংলাদেশ ফুটবল টিম সাপোর্ট না করে এই বাংলাদেশ ক্রিকেটের পিছনে দৌড়াইছিলাম? এর কারণ দুইটা প্রশ্নের একটাই উত্তর, ডেডিকেশন অথবা মেন্টালিটি। আপনি যে কোনো কিছু বলতে পারেন। 2003-এর সাফ জেতার পরেও বাংলাদেশ টিমে হয়তো বা ওরকম কোনো ডেডিকেটেড বা ওরকম কোনো ডেডিকেশন আমরা পাই নাই, এরপরও বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করে আসতেছিল, কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে পাতায়া ছিলাম। এখন যে বাংলাদেশ টিমটা আছে, আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের মাঝে এখন প্রবাসী যে ফুটবলারগুলো আছে, প্রবাসী যে ফুটবলারগুলো বাংলাদেশে আসতেছে, ওদের ভিতরে পিওর দেশপ্রেম লুকায় আছে, ওরা নিজের ইচ্ছায় বাংলাদেশে আসতেছে। ফাহমিদুল বলেন, সমিত সৌম বলেন, কিউবা মিচেল বলেন, হামজা চৌধুরী বলেন, জামাল ভুইয়া বলেন, প্রত্যেকটা প্রবাসী প্লেয়ারের ভিতরে বাংলাদেশ নিয়ে যে টানটা আছে, যে দেশপ্রেমটা আছে, এটা বাংলাদেশি ফুটবলারদের ভিতরে নাই, বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরেও নাই। আর এই কারণ আমরা এতদিন এতটা পিছিয়ে ছিলাম। আমরা ফুটবল র্যাঙ্কিংয়ে 183তম দেশ, আমরা 110 পর্যন্ত উঠছিলাম, এখন আমরা 183তম দেশ। এখন আমাদের স্কোয়াড ভ্যালুর দিক দিয়ে সাউথ এশিয়ার দ্য মোস্ট ভ্যালুয়েবল টিম আমরা। এখন যদি আমরা ফুটবল সাপোর্ট দিই, দেন আমরা এখান থেকে কি পাইতেছি? আমরা এখান থেকে পাইতেছি ওদের ভিতরে জয়ের ক্ষুধাটা, এবং ওই জয়ের ক্ষুধাটা আজ না হয় কাল, কাল না হয় পরশু আমাদের একটা শিরোপা বা আমাদের ভালো একটা অবস্থানে নিয়ে দাঁড় করাবে। আমরা ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের বাংলাদেশ ফুটবলটারে। কিন্তু বাংলাদেশ ফুটবলে সবথেকে বড় যে সমস্যাটা আমাদের আগেও ফেস করে আসতে হয়েছে, এখন আমরা ফেস করতেছি, ওই সমস্যাটা সিন্ডিকেট। এই একটা শব্দ পুরোপুরি বাংলাদেশ ফুটবলটারে ধ্বংস করতেছে। আমাদের গত ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা ফাহমিদুল্লাহ দেশে আনার পরেও ওইখান থেকে যে ফিরিয়ে দেওয়া যে বিষয়টা ছিল, এরপরে আমরা ফাহমিদুল্লাহ আবার ফিরিয়ে নিয়ে আসছি। এইখানে যে ঘটনাগুলো ঘটতেছিল, আমাদের অনূর্ধ্ব যে চ্যাম্পিয়নশিপটা গেছে কয়দিন আগে, এইখানে আমরা দেখছি আমাদের যে প্রবাসী ফুটবলারগুলো নিয়ে আসা হয়েছিল, ওদের ঠিকমতো গেম টাইম দেওয়া হইতেছিল না, ওদের ঠিকমতো খেলানো হইতেছিল না। বাংলাদেশ ফুটবল নিয়ে এই সিন্ডিকেটের প্রশ্নটা অনেক আগে থেকেই উঠতেছিল, অনেক আগে থেকেই উঠতেছে। এরপরেও এই সিন্ডিকেট জানার পরে আমরা কেন বাংলাদেশ টিমরে সাপোর্ট দিব? কারণ আমরা ফ্যানরা ইচ্ছা করলেই এই জায়গা থেকে বাংলাদেশ ফুটবলটা বের করে নিয়ে আসতে পারি। যখন আমাদের বাংলাদেশ ফুটবল টিমের ক্রেজটা ঠিকমতো দেখা যাবে, দেন সব কিছুতেই পরিবর্তন আসা শুরু করবে। যখন আমরা ভালো একটা জায়গায় যাওয়া শুরু করব, যখন আমরা প্রশ্ন তুলব, যখন আমরা আমাদের প্লেয়ারদের না খেলানো নিয়ে প্রশ্ন তুলব, তখন আমরা ভালো একটা জায়গায় যাওয়া শুরু করব। আমাদের বাইরে যে প্লেয়ারগুলো আছে, আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখতেছি, ওদেরকে পিওর গেম টাইম দেওয়া লাগবে, ওদেরকে সম্মান দেওয়া লাগবে, মাঠের ভিতরে কোনো প্রকার সিন্ডিকেট না করিয়া ওদেরকে পর্যাপ্ত পাস দেওয়া লাগবে, যেটা আসলে আমরা পাই না, যেটা ওরা পায় না। ওরা মাঠের ভিতরে একা একা দাঁড়ায় থাকে, এবং ওইখান থেকে ওদের কনফিডেন্সটা লো হয়, এবং ওইটাই সিন্ডিকেট কাজে লাগায় ওদেরকে বাংলাদেশ থেকে সরানোর জন্য। কিন্তু আমরা যখন এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা যখন ফুটবলের দিকে ধাপায়া পড়বো, আমরা যখন ওরা যখন দেখবে যে ফুটবলের দিকে ফুটবল ফ্যান বাড়তেছে, ফুটবলের ক্রেজ বাড়তেছে, ফুটবল থেকে ইনকাম বাড়তেছে, তখন দেখবে, তখন অটোমেটিকলি এই সিস্টেম চেঞ্জ হওয়া শুরু করবে। ইনকাম কীভাবে বাড়বে? বাংলাদেশ ফুটবল যখন বেশি শো হবে, বাংলাদেশ ফুটবল যখন ফ্যান বাড়বে, গ্যালারি ফিল আপ থাকবে, স্টেডিয়াম ভরপুর থাকবে, দেন ওখানে স্পন্সর বেশি আসবে, তখন ওই জায়গা থেকে আমাদের ইনকাম আসতেছে, আমাদের যেমন বাইরে থেকে প্লেয়ার আসতেছে, এইখান থেকে আমাদের টিআরপি বাড়তেছে, আমাদের আমরা ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, আমরা এখানে স্পন্সরশিপের মার্কেট ভ্যালু বাড়তেছে, আমাদের আমরা ভালো ভালো স্পন্সর পাবো। এত কিছু হওয়ার পরে, যখন এত কিছু হবে, যখন এই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসবে, দেন এই বিষয়টা চেঞ্জ করতে হবে। আমাদের সমস্যা হ্যাভিয়ার ক্যাবরেরা নিয়ে, হ্যাভিয়ার ক্যাবরেরাও অন্তত চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় যদি বাংলাদেশ টিম আমরা ঠিকমতো সাপোর্ট দেওয়া শুরু করি, হ্যাভিয়ার ক্যাবরেরা চেঞ্জ হবে, ও চেঞ্জ হতে বাধ্য। কারণ একটা কথা আমি শুনছিলাম এরকম, যে আমি একটা ভেড়ার নেতৃত্বে 100 সিংহরে ভয় পাই না, কিন্তু একটা সিংহের নেতৃত্বে 100 ভেড়ারে ভয় পাই। কারণ একটা ভেড়া, তার যে নেতৃত্বের লোকগুলো থাকবে, সেনাগুলো থাকবে, ওদের মাইন্ডসেট ভেড়ার মতো তৈরি করে ফেলবে। কিন্তু একটা সিংহ যখন নেতৃত্ব দিবে, দেন ওই ভেড়াগুলোর মাইন্ডসেটটাও, মেন্টালিটিটাও একদম সিংহর মতো হয়ে যাবে। তো আমাদের এখন এই সিংহের দলরে লিড দিয়েছে একজন ভেড়া। আপনি ভেড়াই বলতে পারেন ভাই, আমি সরি এরকম শব্দ বা এরকম কথা ব্যবহার করার জন্য, কিন্তু আপনি এর থেকে ভালো আর কি বলতে পারেন? সে তার নিজের সিবি শক্ত করার জন্য জাস্ট ওই সিন্ডিকেটের সাথে মিলাইয়া বাংলাদেশ টিমটার নষ্ট করতেছে। ভাই সুহেল রানারে খেলাইতেছে আলামিনরে বসায় রাইখা, একটা টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া মাঠে নামে না। চিন্তা করা যায়, মানে এই জিনিসগুলা আমরা অ্যাজ এ ফুটবল ফ্যান আমরা
ইউরোপিয়ান ফুটবল দেখি, আমরা এতটুকু কি বুঝি না আসলে কোন প্লেয়ারটাকে খেলানো উচিত, কোনটাকে খেলানো উচিত না? দিন শেষে আমার কথা একটা, সঠিক জায়গায় আসেন, সঠিক জায়গায় নিজের সাপোর্টটা দেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ টিমটারে অনেক দূরে নিয়ে যাব আমাদের এই ফ্যানের সহযোগিতায়। সাথে আমাদের যে এখন নতুন প্লেয়ারগুলো আছে, আমাদের যে প্রবাসী প্লেয়ারগুলো আসতেছে, ওদের মেন্টালিটি দিয়ে আমরা বাংলাদেশ টিমটারে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। ওদের দম, ওদের ক্ষিপ্রতা দিয়ে আমরা বাংলাদেশ টিমটারে অন্য একটা জায়গায় শো করতে পারি, বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশ টিমটারে রিপ্রেজেন্ট করতে পারি। সিন্ডিকেট ভাঙতে হবে, বাংলাদেশ টিমরে সুন্দর এবং সুস্থ একটা দলে পরিণত করতে হবে, বাংলাদেশ টিমরে ভালোবাসতে হবে।